আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর চ্যাপ্টার 14 সম্ভাবনা বা প্রবাবিলিটি টি। আমরা গত ক্লাসে অনুশীলনীর 1 থেকে 8 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা দেখি 9 নম্বরে কি আছে। বলছি একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? জোড় এবং 3 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় সম্ভাবনা কত? একটা ছক্কার আমরা জানি যে একটি ছক্কার হলো 6টি বিট থাকে, 1 2 3 4 5 6। এই যদি 1 থেকে তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা এবং 3 দ্বারা মানে 3 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো উঠার মানে দৈর্ঘ্যভাবে যদি তোলা হয় তাহলে ওই সংখ্যা উঠার সম্ভাবনা কত হবে? তাহলে আমরা দেখি, আমরা প্রথমে কি করব, যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। আমরা আগে প্রবাবিলিটি টি তৈরি করে নেব, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা আমরা জানি ছক্কা 6টি বিট থাকে, 1 2 3 4 5 6। তাহলে নমুনা ক্ষেত্র আমরা জানি, নমুনা ক্ষেত্র এস সমান 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 6। এদের মধ্যে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 2 3 4 6। তাহলে এর অনুকূল ফলাফল হচ্ছে কয়টা? 1 2 3 4 4টি। অনুকূল ফলাফল হচ্ছে 4। তাহলে ছক্কাটি একবার নিক্ষেপ করলে সংখ্যাটি জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা 4/6। 4/6 আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4 2 আর 3 দুগুণে 6, তাহলে 2 এর 3। অ্যান্সার হবে 2 এর 3। দেখব 10 নম্বর ম্যাথটা পড়ে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের শিশু আছে 155টি, স্বাভাবিক ওজনের শিশু আছে কত? 386টি এবং বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। এখান থেকে যদি একটি শিশু দৈর্ঘ্যভাবে বা নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা মোট শিশুগুলো যোগ করে নিলে তাহলে কি সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়ে যাব। আর বলছে কি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা, বেশি ওজনের হওয়া, তাহলে বেশি ওজনের শিশু আছে কত? 98টি। 98 জন বেশি ওজনের শিশু আছে 98টি। তাহলে বেশি ওজনের অনুকূল ফলাফল হচ্ছে 98। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কম ওজনের শিশুর সংখ্যা 155টি, স্বাভাবিক ওজনের শিশুর সংখ্যা সমান 386টি, বেশি ওজনের শিশুর সংখ্যা সমান এখানে 98 হবে। বইয়ে তো 98 আছে, 98 হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 155 যোগ 386 যোগ 98, তাহলে 639। ঠিক আছে, ক্যালকুলেশন। তাহলে বলছে বেশি মোট শিশুর সংখ্যা 639টি। তাহলে একটি শিশুকে দৈর্ঘ্যভাবে নির্বাচন করলে শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা, তাহলে বেশি ওজনের অনুকূল ফলাফল কয়টা? 98 বাই সমগ্র সম্ভাব্য ফলাফল 639। আশা করি এটা বুঝতে পারছো সবাই। আমরা এখন দেখব পরবর্তী ম্যাথটা 11 নম্বর। কোনো একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা হলো। মানে ব্যবস্থাপনা বিভাগে আছে কতজন কাজ করে? 157 জন। পরিদর্শন হিসেবে কাজ করে 52 জন। উৎপাদন কাজে নিয়োজিত আছে কতজন? 1400
73 জন, অফিসিয়াল কাজে আছে 215 জন। একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা, উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা কত? তাহলে আমরা কি করতে পারি? প্রথমে মোট যত লোক কাজ করে ওইটা আমরা মোট করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে শ্রেণীকরণ সংখ্যা ব্যবস্থাপনায় আছে কতজন? 157, পরিদর্শন হিসেবে আছে 52 জন, উৎপাদন কাজে আছে 1473 জন, অফিসিয়াল কাজে 215 জন। তাহলে মোট কাজ করছে কতজন? 1897 জন। তাহলে ক নাম্বার বলছিল যে ব্যবস্থাপনায় কাজে কতজন আছে তার সম্ভাবনা কত? তাহলে এখানে ব্যবস্থাপনায় অনুকূল ফলাফল হচ্ছে কত? 157, আর মোট হচ্ছে কত? 1897। তাহলে একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা, ব্যবস্থাপনায় নিয়োজিত অনুকূল ফলাফল কত? 157 বাই মোট সমগ্র সম্ভাব্য ফলাফল আছে 1897। তাহলে এটাই কাটাকাটি করা যায় না, এই পর্যন্ত আমরা রেখে দিতে পারি। তারপর বলছে উৎপাদন ও ব্যবস্থাপন কাজে নিয়োজিত। তাহলে আমরা বের করতে পারি যে উৎপাদন ও ব্যবস্থাপনা। তাহলে উৎপাদন কাজে আছে কতজন? 1473 জন, আর ব্যবস্থাপনার কাজে আছে 157। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি? এই হলো অনুকূল ফলাফল পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে খ নম্বরে এই যে ব্যবস্থাপনা ও উৎপাদন কাজে নিয়োজিত লোকের সংখ্যা 157 প্লাস 1473 জন, বা আমরা যদি যোগ করি তাহলে 1630 জন হয়। তাহলে একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল হয়েছিল কত? 1630 বাই মোট সমগ্র সম্ভাব্য 1897। তারপরে গ নাম্বার ছিল যে লোকটি উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা। তাহলে আমাদের উৎপাদন কাজে নিয়োজিত যা হবে ওইটা থেকে আমরা কি 1 বিয়োগ করলে ওইটা উৎপাদন কাজে নিয়োজিত আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, একবারে লিখে দেবো, একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা। তাহলে উৎপাদন কাজে কতজন আছে? 1473 জন। তাহলে উৎপাদনের কাজে নিয়োজিত হওয়ার অনুকূল ফলাফল 1473। তাহলে আমরা একবারে লিখতে পারি, একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা 1 বিয়োগ 1473 বাই সমগ্র সম্ভাব্য 1897। তাহলে লসাগু 1897, এখানে ওয়ানের নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 1897 আমরা যদি ভাগ দিই তাহলে 1897 হয়, আর 1897 হয়। 1897 কে 1 দ্বারা গুণ করলে 1897 হয়। তাহলে বিয়োগ এখানে 1897 ভাগ দিলে কত হয়? 1 হয়। 1-এর সাথে 1473 কি করবো? গুণ করলে 1473 হয়। তাহলে আমরা এখানে বিয়োগ করে কত হয়? 424 বাই 1897। তাহলে আমরা এবার দেখব 12 নম্বর ম্যাথটা দেখব যে 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার 1 বছরে নিম্নলিখিত সংখ্যক বার ট্রাফিক আইন ভঙ্গ করে। তাহলে 2000 জন লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার আছে, তারা 1 বছরের মধ্যে ট্রাফিক আইন ভঙ্গ করে। ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা মানে ড্রাইভারের সংখ্যা আর ভঙ্গের সংখ্যা। প্রশ্ন দিচ্ছে তোমার এই যে একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা। তাহলে এখানে একবার আইন ভঙ্গ করেছে কতজন? 46 জন। তাহলে একবার আইন ভঙ্গ করা অনুকূল ফলাফল 46। ড্রাইভারটি 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা। 4-এর অধিকবার আইন ভঙ্গ করেছে তার কতজন? ড্রাইভার 5 জন। তাহলে 4-এর অধিকবার আইন ভঙ্গ করা অনুকূল ফলাফল হচ্ছে কত? 5। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা, ড্রাইভারের সংখ্যা, শূন্য আইন ভঙ্গ করে মানে একটা আইনও ভঙ্গ করেনি 1910 জন। একবার আইন ভঙ্গ করেছে 46 জন, 2বার আইন ভঙ্গ করেছে 18 জন ড্রাইভার, 3বার আইন ভঙ্গ করেছে 12 জন ড্রাইভার, 4বার আইন ভঙ্গ করেছে
কত 9 জন এবং 4-এর অধিকবার আইন ভঙ্গ করেছে 5 জন। তাহলে মোট ড্রাইভার এখানে প্রথমে বলে দিয়েছো 2000 জন, তাহলে 2000ই হয়েছে, ঠিক আছে। তাহলে একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? একবার আইন ভঙ্গ করার এই যে অনুকূল ফলাফল কত হচ্ছে 46 একবার আইন ভঙ্গ করে, তাহলে 46/2000 কাটাকাটি করলে 23/1000 হয়। খ নম্বর বলছিল যে 4-এর অধিক একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভার টির 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তাহলে 4-এর অধিকবার অনুকূল ফলাফল হচ্ছে কত 5, তাহলে 5/2000, তাহলে কাটাকাটি করলে 1/400। আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাব 13 নম্বর ম্যাথটায়। বলছি একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের ঘটনার প্রবাবিলিটি তৈরি করো। তাহলে আমরা জানি মুদ্রার 2টি পিঠ থাকে, হেডার টেল আর এবং ছক্কার 6টি পিঠ থাকে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা। তাহলে আমরা প্রবাবিলিটি টি তৈরি করতে বলেছে, তাহলে আমরা প্রবাবিলিটি টিটা তৈরি করব কিভাবে? আগে ছক্কাটা আমরা মুদ্রাটা নিক্ষেপ করব, তাই না? তাহলে 13 নম্বর, একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ ঘটনার প্রবাবিলিটি আর টি নিচেই দেখানো হলো। তাহলে মুদ্রার আমরা জানি মুদ্রার 2টি পিঠ থাকে, হেড আর টেল। তাহলে হেড যদি হেড পড়ে তাহলে হেড থেকে আবার একবার করে ছক্কা নিক্ষেপ করব, আবার টেল থেকে একবার ছক্কা নিক্ষেপ করব। তাহলে ছক্কার পিঠ থেকে কয়টা? 6টা, 1 2 3 4 5 6, আর টেল থেকে ছক্কা নিক্ষেপ 1 2 3 4 5 6। আমরা নমুনা ক্ষেত্র যেহেতু বলিনি, তবে আমরা একটু নমুনা ক্ষেত্রটা লিখলি, তাহলে নমুনা ক্ষেত্র লিখি। নমুনা ক্ষেত্র আমরা জানি এস দিয়ে প্রকাশ করা হয়। নমুনা ক্ষেত্র এস সমান নমুনা ক্ষেত্র এস সমান H1 H2 H3 H4 H5 H6, T1 T2 T3 T4 T5 T6। তাহলে এখানে মোট ফলাফল হচ্ছে কয়টা? 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টি। তাহলে একটি ছক্কা ও একটি মুদ্রা ও একটি ছক্কা যদি একসাথে নিক্ষেপ করি তাহলে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল থাকে কয়টা? 12। বা এই এক একটা যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই উপাদানগুলোকে বলা হয় নমুনা বিন্দু, আর এই সমগ্র ফলাফলকে বলা হয় নমুনা ক্ষেত্র, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এবার দেখব 14 নম্বর। আশা করি 13 নম্বর ম্যাথটা ভালোভাবে তোমরা বুঝতে পারছো। 14 নম্বর বলছে যে প্রবাবিলিটি এর সাহায্যে নিচে ছকটি পূর্ণ করো। বলছে একবার মুদ্রা নিক্ষেপে টি আসার সম্ভাবনা, দুইবার মুদ্রা নিক্ষেপে ও একবার এইচ আসার সম্ভাবনা, তারপরে এইচ টি আসার সম্ভাবনা, 3বার মুদ্রা নিক্ষেপ করতে হবে। তার এইচ টি আসার সম্ভাবনা কত? মানে হেড টেল আসার সম্ভাবনা, বা 2বার এইচ আসার সম্ভাবনা কত? তাহলে আমরা এটা ধাপে ধাপে করতে পারি। এটা আগে করবো, এটা আগে, তারপর এটা। তাহলে আমরা এই ধাপে ধাপে করলে আরও সুন্দর হবে, আমাদের ম্যাথটা আরও ভালো করে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ধাপে ধাপে করব। যে একটি মুদ্রায় একবার নিক্ষেপ করা হলো, তাহলে একটা মুদ্রা নিক্ষেপ একবার নিক্ষেপ করলে আমরা মুদ্রা জানি যে হেড পিঠ থাকে 2টি, হেড আর টেল। তাহলে হেড টেলের নমুনা ক্ষেত্রে এর সমান হেড টেল, অর্থাৎ 2টি। মোট সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 2টি। টি এর ভিতর টি ও টি এর অনুকূল ফলাফল 1, একবারই টি সংখ্যাটা আছে। তাহলে সম্ভাবনা পি অফ টি সমান 1/2 মোট সমগ্র ফলাফল। তাহলে 2 নম্বরটা আমরা দেখি, একটি নিরপেক্ষ মুদ্রা 2বার নিক্ষেপ করলো। 2বার মুদ্রা নিক্ষেপ করলে মুদ্রা পিঠ থেকে হেড আর টেল, আবার হেড থেকে হেড টেল। তাহলে নমুনা ক্ষেত্র হচ্ছে নমুনা ক্ষেত্র এস এর সমান হেড 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 টেল টেল হেড টেল টেল, অর্থাৎ 4টি। তাহলে একবার এইচ পড়ার সম্ভাবনা, তাহলে একবার এখানে এইচ আছে কতবার? একবার, 2বার। তাহলে একবার এইচ পড়ার অনুকূল ফলাফল হচ্ছে 2, 1 2। তাহলে 2/4 সমগ্র ফলাফল 4, তাহলে কাটাকাটি করলে হাফ হয়। আর এইচ টি আসার সম্ভাবনা কত? এইচ টি দেখো একবার এসেছে, তাহলে এইচ টি আসার অনুকূল ফলাফল 1। তাহলে এইচ টি পি অফ এইচ টি সমান 1/4।
তাহলে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করতে হবে। 3 বার নিক্ষেপ করার প্রবাবিলিটি তৈরি করে আমরা 3 বার নিক্ষেপ করেছি। এই মুদ্রার দুইটি পিঠ থেকে হেড টেল, তারপরে আবার এখান থেকে হেড টেল ফেলেছি, আবার এখান থেকে হেড টেল ফেলেছি, হেড টেল ফেলেছি, হেড টেল, হেড টেল, হেড টেল। আশা করি তোমরা প্রবাবিলিটি তৈরি করতে পারবে। আমরা ইতিপূর্বে উদাহরণ ম্যাথগুলো দেখেছি, তারপরে অনুশীলনীর 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। ওগুলো থেকে তোমরা আশা করি, আমি বিশ্বাস করি যে তোমরা এগুলো পারবে প্রবাবিলিটি তৈরি করতে। একেবারে ইজি বিষয়। একবার ফেলেছি, 2 বার ফেলেছি, 3 বার ফেলেছি। তাহলে 3 বার ফেললাম, তাহলে নমুনা ক্ষেত্রটি হচ্ছে কত? হেড 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 টেল, হেড টেল, হেড হেড টেল, টেল টেল, হেড হেড টেল, হেড টেল, টেল টেল, হেড টেল, টেল টেল। তাহলে নমুনা ক্ষেত্র এস সমান কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ 8টি। মোট সমগ্র ফলাফল হচ্ছে 8। তাই এখানে এইচটি হওয়ার সম্ভাবনা কত? দেখো এইচটি মানে একবারই আছে। এইচটি এই নমুনা ক্ষেত্রের ভিতরে একবারই পড়ছে। তাহলে এর এইচটি এর সম্ভাবনা কত? এর অনুকূল ফলাফল হচ্ছে 1। তাহলে 1/8, এই 1/8। 2বার এইচ আসছে, 2বার এইচ আসার অনুকূল ফলাফল কত? 2বার এইচ। দেখো পরপর 2বার এই এখানে 2বার আছে, এটা 2বার আসছে, এখানে 2বার আসছে, এখানে 2বার আসছে, 1 বার 2 বার 3 বার। তাহলে 3বার এই 2বার এইচ আসতে পারে, মানে হেড 2 পরপর পড়তে পারে কয়বার? 2বার, 3 বার, 1 বার 2 বার 3 বার। তাহলে অনুকূল ফলাফল 2বার এইচ আসার অনুকূল ফলাফল হচ্ছে 3। তাহলে 3/8, 3/8। আমরা এখন দেখব 15 নম্বর ম্যাথটা আমরা দেখব এখন। বলছে কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, মানে ঢাকায়, মানে লোকটি ঢাকায় রয়েছে, ঢাকা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, 5/9, এবং যে কোনো কায়দায় হয়তো ট্রেনে বা ট্রেনে নাই, যে কোনো কায়দায় হয়তো রাজশাহী পৌঁছে গিয়েছে। রাজশাহী হতে এবার দিনাজপুরে যাবে, আবার লোকটি দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/7। তাহলে প্রবাবিলিটি টি এর ব্যবহার করে বলছে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাবে না, এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, মানে রাজশাহী, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে না। ট্রেনে না যে কোনো কায়দায় হয়তো রাজশাহীতে পৌঁছানোর পরে যে কোনো যানবাহন হয়তো পৌঁছাইছে, রাজশাহী হতে বা দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাবে। তাই লোকটি রাজশাহী ট্রেনে যাচ্ছে, কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা। খ নাম্বার বলছে যে লোকটি, মনে করে যে লোকটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে এসেছে, কিন্তু রাজশাহী থেকে দিনাজপুরে কিসে যাবে? বাসে যাবে না, অন্য কোনো কায়দায় হয়তো যাবে। তাহলে আমরা প্রবাবিলিটি টিক তৈরি করলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে 15 নাম্বার, লোকটি বিভিন্ন উপায়ে ঢাকা হতে রাজশাহী এবং রাজশাহী হতে দিনাজপুরে যাওয়ার প্রবাবিলিটি টি নিম্নরূপ। তাহলে প্রবাবিলিটি টি আমরা এখানে লিখছি যে প্রবাবিলিটি টি, ঢাকা হতে রাজশাহী যাচ্ছে, একটা যানবাহনে আছে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, না যাওয়ার সম্ভাবনা, তাহলে 1 বিয়োগ করবো, 5/9 আমরা ক্যালকুলেশন করি, বলে না 4/9 হয়। তাহলে ঢাকা হতে ট্রেনে রাজশাহী যাওয়ার সম্ভাবনা 5/9, ঢাকা হতে ট্রেনে 9, মানে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা রাজশাহীতে 4/9। তো যে কোনো কায়দা হয়তো রাজশাহী পৌঁছে গেল, রাজশাহী থেকে বাসে যাওয়ার সম্ভাবনা, দিনাজপুরে যাবে বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, না যাওয়ার সম্ভাবনা, তাহলে না যাওয়ার সম্ভাবনা 1/5/3 বিলাস করলে আমরা 5/7 পাবো। 1 মাইনাস 2/7 যদি আমরা করি, 1 মাইনাস 2/7 করলে, ক্যালকুলেশন করলে 5/7 হয়। বাসে না যাওয়ার সম্ভাবনা, হয়তো ট্রেনে যায়নি কোনো কায়দায়, হয়তো রাজশাহী পৌঁছাইতে, রাজশাহী থেকে আবার বাসে যাওয়ার, দিনাজপুরে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। আমরা ক নাম্বার এবার লিখতে পারি যে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? না যাওয়ার সম্ভাবনা, ঢাকা হতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 4/9, 4/9। আচ্ছা, 4/9, এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, যেহেতু এখানে চলে এসেছে, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/7। তাহলে 4/9 গুণ 2/7, তাহলে আমরা এখানে 4 2 8, 7 9 63।
তাহলে 8/63, 8/63। আর খ নম্বর বলছিল লোকটি রাজশাহী ট্রেনে গিয়েছে, তাহলে রাজশাহী ঢাকা থেকে ট্রেনে রাজশাহীতে গিয়েছে, তাহলে যাওয়ার সম্ভাবনা 5/9, 5/9। কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা, দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা কত, তাহলে 5/7, তাহলে 5/7। তাহলে লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা 5/9 গুণ 5/7। তাহলে 5×5 = 7, 9, 63, 25/63। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। আমরা আরেকটা ম্যাথ দেখবো এখন। 16 নম্বর অঙ্ক, একই ধরনের ম্যাথ। বলছে একজন লোকের ঢাকা হতে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, মানে লোকটি ঢাকায় রয়েছে, চট্টগ্রামে যাবে, ট্রেন যানবাহন আছে, তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে 3/9, প্লেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে 1/9। মানে লোকটি ঢাকায় এমন জায়গায় আছে ওখান থেকে চট্টগ্রামে ট্রেনেও যাওয়া যায়, আর বাসেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়, মানে 3টা যানবাহন রয়েছে, মানে 3টা তার পথ রয়েছে যাওয়ার সম্ভাবনা দিয়ে দিয়েছে। হয়তো উনি যে কোনো একটা যানবাহনে এটা চট্টগ্রামে পৌঁছালো, চট্টগ্রাম থেকে এবার কক্সবাজারে বাসে যাবে, কক্সবাজার থেকে বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাবে লোকটি, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা বা গাড়ি অন্য কোনো যে কোনো যানবাহনে বা হলো কক্সবাজার যাওয়া যায়, চট্টগ্রাম থেকে বাসেও যাওয়া যায় বা অন্য কোনো গাড়ি থেকে যাওয়া যায়, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, আর অন্য কোনো যানবাহনে যাওয়ার সম্ভাবনা বা গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। তাহলে বলছে প্রবাবিলিটি ব্যবহার করে লোকটি চট্টগ্রামে ট্রেনে, তাহলে ঢাকা থেকে লোকটি ট্রেন সিলেক্ট করেছে, মানে ট্রেনে গিয়েছে, ঠিক আছে, ট্রেনে গিয়েছে, মানে প্রথম পথটাই সে বেছে নিয়েছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, মানে ট্রেনে গিয়েছে, এবং কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা, কক্সবাজারে এসে বাসে গিয়েছে কত যাওয়ার সম্ভাবনা 2/9, তাহলে এই দুটো গুণ করে দিলে আমাদের হয়ে যাবে ট্রেনে যাওয়ার সম্ভাবনা গুণ বা তারপরে চট্টগ্রাম থেকে বাসে গিয়েছে 2/5। তাহলে আমরা একটু প্রবাবিলিটি তৈরি করলে আমরা খুব সহজভাবে ভালোভাবে বুঝতে পারবো, আমরা এই জন্য একটু প্রবাবিলিটি তৈরি করব। তো আমরা প্রবাবিলিটিটা তৈরি করব। তাহলে ঢাকা হতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা, প্লেনে যাওয়ার সম্ভাবনা, প্লেনে না যাওয়ার সম্ভাবনা। হয়তো চট্টগ্রামে পৌঁছে গেল, আমি সিটিজি লিখেছি, চট্টগ্রাম না লিখে চট্টগ্রাম থেকে এবারে কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা, গাড়িতে যাওয়ার সম্ভাবনা বা গাড়িতে না যাওয়ার সম্ভাবনা, এগুলো প্রত্যেকটা বাসে যাওয়ার সম্ভাবনা, না যাওয়ার সম্ভাবনা, আবার গাড়িতে যাওয়ার সম্ভাবনা, এখন না যাওয়ার সম্ভাবনা, এগুলো প্রত্যেকটা একবার করে বা একটা ঘর থেকে 2বার করে বেরোবে। চিটাগাংয়ের থেকে 4টে পদ রয়েছে। আশা করি তোমরা প্রবাবিলিটিটা বুঝতে পারছো। তাহলে আমরা লিখতে পারি লোকটি চট্টগ্রামে ট্রেনে এবং কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত তার 2/9, আর যেহেতু চট্টগ্রামে চিটাগাংয়ে পৌঁছে গেল বা চট্টগ্রামে পৌঁছে যাওয়ার পরে ওই লোকটি কক্সবাজারে যাবে, কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/5। তাহলে আমরা এখানে 2/5 গুণ করলাম, তাহলে 2 দুগুণে 4 আর 5 9 45, তাহলে 4/45। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।